হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আমরা আজকে একটা অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আমরা যখন বিদেশ থেকে কোনো দ্রব্য কিনি নিয়ে আসি অর্থাৎ আমদানি করি, তখন আমাদের সেই দ্রব্যটার জন্য কেনার জন্য আমাদের কি দরকার হয়? বিদেশি মুদ্রা, নর্মালি ডলার। আবার আমরা যখন বিদেশে কোনো দ্রব্য পাঠাই অর্থাৎ রপ্তানি করি, বিক্রি করি বিদেশের বাজারে, তখন আমরা যে মুদ্রাটা পাই সেটাও হচ্ছে বিদেশি মুদ্রা বা ডলার। তা এখন আমরা কোনো দ্রব্য বিদেশে বিক্রি করছি বা কোনো দ্রব্য বিদেশ থেকে কিনছি, ডলার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে বা আমাদের দেশে আসছে, এই যে টোটাল হিসাবটা কিভাবে রাখা? অথবা মনে করো খুব সম্প্রতি দেখবে সবার মুখে শুনবে, রাস্তাঘাটে অনেকেই বলছে যে ভারতে টাকার দাম কমে যাচ্ছে বা ডলারের দাম বেড়ে যাচ্ছে। কেন এলো? আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা যদি তোমরা মন দিয়ে শোনো বা বুঝতে পারো, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় লেনদেন, উদ্বৃত্ত এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন। প্রথমে আমরা আলোচনা করব লেনদেন, উদ্বৃত্ত বা বিওপি সম্পর্কে। ব্যালেন্স অফ পেমেন্টস বা বিওপি বিষয়টা কি? বিওপি হলো কোন একটা দেশ বিশ্বের বাকি দেশগুলোর সাথে, ধরো এক্স একটা দেশ, এই দেশটা বিভিন্ন দ্রব্য সেবা কার্যাদি বিদেশে রপ্তানি করে, এক্সপোর্ট করে, বা বিদেশ থেকে বিভিন্ন দ্রব্য আমদানি করে, ইম্পোর্ট করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন কোনো একটা দেশ বিশ্বের বাকি দেশগুলোর সাথে যে করে, তার যে একটা ধারাবাহিক বা সুষ্ঠু হিসাব, অর্থাৎ সিস্টেমেটিক রেকর্ড অফ অল ট্রানজাকশনস অফ আ কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডিউরিং এ ইয়ার, অর্থাৎ এক বছরের মধ্যে, তাকেই আমরা লেনদেন, উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্টস বলি। তাহলে খুব সোজা ভাবে যদি বলা যায়, তাহলে লেনদেন, উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্টস হলো একটা দেশের বৈদেশিক লেনদেনের ধারাবাহিক এবং সুষ্ঠু হিসাব। তাহলে এই লেনদেন, উদ্বৃত্তের যে হিসাব, অ্যাকাউন্টিং যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট আমরা জানি যে কোনো অ্যাকাউন্টিং স্টেটমেন্টে দুটো দিক থাকে, দুটো সাইড থাকে, একটা ডেবিট সাইড, একটা ক্রেডিট সাইড, অর্থাৎ একটা পাওনার দিক, একটা দেনার দিক। তাহলে আমরা যদি একটা ইমাজিনারি টেবিল দিয়ে দেখাই, তাহলে আমরা কি বলতে পারবো যে যদি কোনো দেশে লেনদেন, উদ্বৃত্তের হিসাব করি, তাহলে সেই হিসাবের মধ্যে দুটো দিক থাকবে। সেই দুটো দিক কি কি? আমরা যদি এরকম দেখাই, তাহলে দুটো দিক থাকবে। এই দিকে থাকবে ক্রেডিট বা পাওনার দিক, আর একদিকে থাকবে ডেবিট বা দেনার দিক। এখন এই লেনদেন, উদ্বৃত্তের হিসাবে তো দুটো দিক বুঝলাম, টু সাইডস ইন বিওপি। তা এই দুটো দিকে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়? যে বিষয়গুলো লেনদেন, উদ্বৃত্তের হিসাবে, যে কোনো দেশের লেনদেন, উদ্বৃত্তের হিসাবে অন্তর্ভুক্ত হয়, সেই বিষয়গুলোকে আমরা আইটেমস অফ বিওপি বা লেনদেন, উদ্বৃত্তের দফা হিসাবে অভিহিত করি। এরকম চারটে দফা বা চারটে বিষয় অন্তর্ভুক্ত হয়। কি কি? প্রথম যে বিষয়টা, 1, 2, 3 এবং 4, চারটে দফা বা বিষয় অন্তর্ভুক্ত হয়। প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো ভিজিবল ট্রেড, দৃশ্য বাণিজ্য। দৃশ্য বাণিজ্য বলতে কি বোঝায়? মূলত দ্রব্য সামগ্রী যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ট্যাঞ্জিবল ইন নেচার, সেই সমস্ত বস্তুগুলো রপ্তানি এবং আমদানি, অর্থাৎ গুডস এক্সপোর্ট এবং গুডস ইম্পোর্ট, এটাকে আমরা বলছি ভিজিবল ট্রেড বা দৃশ্য বাণিজ্য। তাহলে প্রথম আইটেম, ক্রেডিট সাইডে কি পড়বে? ভিজিবল এক্সপোর্ট বা গুডস এক্সপোর্ট বা দ্রব্য সামগ্রীর রপ্তানি, আর দেনার ঘরে বসবে গুডস বা
দ্রব্য সামগ্রীর আমদানি বা ইম্পোর্ট। ক্লিয়ার? দ্বিতীয় যে বিষয় সেটা হলো ইনভিজিবল ট্রেড। ইনভিজিবল ট্রেড বলতে কি বুঝো? মূলত যেগুলো ধরা ছোঁয়া যায় না, ট্যাঞ্জিবল নেচার, ইনট্যাঞ্জিবল, তাহলে সেগুলো মূলত সেবা, যেমন পরিষেবা আছে, বিভিন্ন ব্যাংকিং পরিষেবা, পর্যটন পরিষেবা, বীমা পরিষেবা, তাহলে এই ধরনের বিষয়গুলোকে আমরা বলছি ইনভিজিবল ট্রেড। তাহলে এইরকম যে সেবা কার্যাদি, তার রপ্তানি এবং তার আমদানি, এই দুটো বিষয় আমাদের মূলত লেনদেন উদ্বৃত্তের হিসাবে দ্বিতীয় দফা হিসাবে আমরা ধরি। তাহলে একটা হচ্ছে সার্ভিস বা সেবা কার্যাদি, সার্ভিস এক্সপোর্ট আর সার্ভিস ইম্পোর্ট। এবারে আসি তৃতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টা বা দফা কোন দেশের বিওপি হিসাবে অন্তর্ভুক্ত হয় সেটা হলো ইউনিল্যাটারাল রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস বা একতরফা দেনা পাওনা। কিছু কিছু লেনদেন আছে আন্তর্জাতিক ক্ষেত্রে, কোনো দেশ অন্য দেশকে সাহায্য করতে পারে বা কোনো দেশ বিভিন্ন দেশ থেকে সাহায্য পেতে পারে। এই ধরনের লেনদেন যেখানে শুধুমাত্র দেওয়া অর্থাৎ প্রাপ্তি হবে অথবা দেনা হবে, একসাথে দেনা পাওনা দুটো উদ্ভব হবে না, সেই ধরনের লেনদেনগুলোকে আমরা বলি একতরফা বা একপার্শ্বিক হস্তান্তর, বা যদি কোনো দেশ পায় তাহলে একতরফা প্রাপ্তি, যদি কোনো দেশকে দেয় তাহলে একতরফা দেনা। তাহলে আমরা এটাকে বলছি ইউনিল্যাটারাল রিসিপ্টস আর ইউনিল্যাটারাল পেমেন্টস। এই ইউনিল্যাটারাল রিসিপ্টস আর ইউনিল্যাটারাল পেমেন্টস, এই দুটো আইটেম, আর গুডস এক্সপোর্ট ইম্পোর্ট, গুডস এক্সপোর্টকে আমরা নর্মালি ক্যাপিটাল এক্স বলি আর গুডস ইম্পোর্টকে আমরা এম বলি। এই যে তিনটে দফা এতক্ষণ ধরে আমি বললাম, এই তিনটে দফাকে একসাথে বলা হয় যে এই তিনটে দফা হচ্ছে চলতি খাত বা কারেন্ট অ্যাকাউন্ট। আর 4 নাম্বার যে বিষয়টা অন্তর্ভুক্ত হয় সেটা হলো কোন দেশে ক্যাপিটাল আসতে পারে বা সেই দেশ থেকে ক্যাপিটাল বাইরে যেতে পারে। যেমন ধরো ভারতের কোনো কোম্পানি বা ভারতের কোনো ব্যক্তি বিদেশে যদি কারখানা স্থাপন করে, বিদেশে যদি বিনিয়োগ করে, পোর্টফোলিও বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যাই করুক না কেন, তাহলে ভারতের মূলধন বিদেশে চলে যাবে, এটাকে বলবো ক্যাপিটাল আউটফ্লো। উল্টো ঘটনা যদি ঘটে, বিদেশের কোনো কোম্পানি ভারতে বিনিয়োগ করে, সেটা পোর্টফোলিও হতে পারে, সেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, যেটাই করুক তার ফলে ভারতে ক্যাপিটাল ইনফ্লো হবে। তাহলে ক্যাপিটাল ইনফ্লো আর ক্যাপিটাল আউটফ্লো, এই যে চারটে আইটেম, তার মধ্যে চতুর্থটা হচ্ছে আমরা বলছি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে যে কোনো দেশের লেনদেন উদ্বৃত্তে মূলত 1, 2, 3, 4 এই চারটে দফা বা আইটেম অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে এই প্রথম তিনটে অর্থাৎ দৃশ্য বাণিজ্য, অদৃশ্য বাণিজ্য এবং একতরফা হস্তান্তর বা ইউনিল্যাটারাল ট্রান্সফার, এই তিনটেকে বলি আমরা চলতি খাত বা কারেন্ট অ্যাকাউন্ট, এবং মূলধনের আগমন বহির্গমন এটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কোনো দেশের লেনদেন উদ্বৃত্ত বা বিওপি হিসাবে দুটো দিক থাকে, পাওনার দিক এবং দেনার দিক, এবং দুটো খাত বা অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, চলতি এবং মূলধনী খাত, এবং চারটে দফা থাকে। এই যে চারটে দফা, এই চারটে দফার মধ্যে আমরা যদি শুধুমাত্র দ্রব্যের রপ্তানি এক্স এবং দ্রব্যের আমদানি এর পার্থক্য বের করি, তখন এটাকে আমরা বলি বাণিজ্য উদ্বৃত্ত, অর্থাৎ বিওটি, ব্যালেন্স অফ ট্রেড। আমরা যে হিসাবটা এখানে দেখিয়েছি এটা হচ্ছে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেন উদ্বৃত্ত। তার মধ্যে শুধুমাত্র যদি আমরা এই 1 নাম্বার আইটেমটার ক্ষেত্রে এক্স মাইনাস এম এই দুটোর পার্থক্য বা ডিফারেন্সটা বের করি, তখন আমরা পাবো
ব্যালেন্স অফ ট্রেড। যদি একই রকম ভাবে 2 নাম্বার আইটেমটার ডিফারেন্স যদি বের করি, ধরো 2 নাম্বার সার্ভিস, এটাকে যদি আমরা সার্ভিস অফ এক্স, সার্ভিস অফ এম এটা লিখি, তাহলে এস এক্স মাইনাস এস এম এটাকে বলি ব্যালেন্স অফ সার্ভিসেস অর ব্যালেন্স অফ ইনভিজিবল ট্রেড। আর যদি ইউনিল্যাটারাল রিসিপ্টস আর পেমেন্টস এর ডিফারেন্স, ধরো ইউনিল্যাটারাল রিসিপ্টস কে যদি আমরা আর বলি আর পেমেন্টস কে যদি পি বলি, তাহলে আর মাইনাস পি এটাকে বলি ব্যালেন্স অফ ট্রান্সফার। এই টি এর সাথে ডিফারেন্স বোঝানোর জন্য পুরোটাই লেখা দরকার। তাহলে আমরা 3 ধরনের ব্যালেন্স অফ ট্রান্সফার, ব্যালেন্স অফ সার্ভিস বা ব্যালেন্স অফ ইনভিজিবল ট্রেড এবং ব্যালেন্স অফ ট্রান্সফার, এই তিনটেকে আমরা যোগ করে একসাথে পাবো কি? ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আবার একই রকম এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করলে পাবো ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বুঝতে পেরেছো এই যে ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্য উদ্বৃত্ত আর ব্যালেন্স অফ পেমেন্টস লেনদেন উদ্বৃত্তের মধ্যে ডিফারেন্সটা কি? বাণিজ্য উদ্বৃত্ত বলতে শুধুমাত্র 1 নাম্বার দফা দুটোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্যকে বোঝায়, উল্টো দিকে বিওপি সামগ্রিক হিসাবটাকে বোঝায়। এবং দ্বিতীয়ত এই দুটোর মধ্যে সমতা থাকতেও পারে বা এক্স এম এর থেকে বড় হতে পারে, এক্স এম এর থেকে ছোট হতে পারে, অর্থাৎ বিওটি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, জিরোও হতে পারে। কিন্তু বিওপির হিসাব আমরা যখন দেখি তখন বিওপির 2 সাইড ইকুয়াল হয়, অর্থাৎ বিওপি ইজ অলওয়েজ ব্যালেন্সেস। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন, ওয়াই বিওপি ইজ অলওয়েজ ব্যালেন্স? কেন লেনদেন উদ্বৃত্তে কোনো দেশের হিসাবে সবসময় সমতা বজায় থাকে? এর কারণ আর কিছুই না, কোনো দেশের লেনদেন উদ্বৃত্তে দুপাশে সমতা বজায় থাকে অর্থাৎ ইকুয়াল হচ্ছে, তার কারণ হচ্ছে একটা বিশেষ হিসাব শাস্ত্রীয় পদ্ধতি অনুসরণ করা। পদ্ধতিটা কি? ডাবল এন্ট্রি বুককিপিং বা 2 তরফা দাখিলা পদ্ধতি। 2 তরফা দাখিলা পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে যখন অ্যাকাউন্টেন্সিতে কোনো অ্যাকাউন্টিং স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে বা হিসাব করা হচ্ছে, তখন প্রতিটা ডেবিট এন্ট্রির ক্রেডিট এন্ট্রি থাকবে বা প্রতিটা ক্রেডিট এন্ট্রির একটা ডেবিট এন্ট্রি থাকবে। ফলে প্রতিটা লেনদেনের ক্ষেত্রে একই জিনিস একবার ডেবিটে একবার ক্রেডিট সাইডে আসছে। ফলে ডেবিট সাইডের যখন আমি সাম করব আর ক্রেডিট সাইডের যখন সাম করব, দুটো ইকুয়াল হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যে ভারত আমেরিকাতে বাসমতি চাল রপ্তানি করল, 5,000 কোটি টাকার বাসমতি চাল রপ্তানি করলো। তাহলে 5,000 কোটি টাকার চাল চলে গেল, এটা আসবে আমাদের ডেবিটের ঘরে 5,000 কোটি টাকা। উল্টো দিকে আমরা এই রপ্তানির ফলে 5,000 কোটি টাকা পেলাম প্রাপ্তির ঘরে, অর্থাৎ ক্রেডিটেও 5,000 কোটি টাকাই আসবে। তাহলে একই বিষয়, একবার ক্রেডিট এন্ট্রি হচ্ছে, একবার ডেবিট এন্ট্রি হচ্ছে। প্রতিটা ক্রেডিট এন্ট্রি ডেবিট এন্ট্রি আছে বা প্রতিটা ক্রেডিট এন্ট্রি ডেবিট এন্ট্রি আছে, ফলে দুপাশ সমান হচ্ছে। এই জন্য আমরা বলি যে বিওপি ইজ অলওয়েজ ব্যালেন্সেস বা লেনদেন উদ্বৃত্তে সবসময় সমতা বজায় থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে সমতা মানে কি ব্যালেন্স? এই ব্যালেন্স মানে কি ইকুইলিব্রিয়াম, সমতা, ভারসাম্য? না, ভারসাম্যের বিষয়টা সম্পূর্ণ আলাদা। সমতা সর্বদা থাকে হিসাব শাস্ত্রীয় কৌশল অনুসরণ করার জন্য, বাট ইন রিয়ালিটি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য থাকতেও পারে, নাও পারে। ভারসাম্য আছে কিনা কিভাবে বুঝবো বা ভারসাম্যটা কিভাবে নির্ধারণ করা হয়? এই যে চলতি খাতে 3টে বিষয় দেখছি, এই চলতি খাতে 3টে বিষয়ে যোগফল যদি দুপাশে সমান হয়, বা আরো স্পেসিফিক্যালি যদি বলি লেনদেন উদ্বৃত্তের হিসাবে যখন আমরা হিসাবটা করি তখন আমরা 2 ধরনের লেনদেন দেখতে পাই। একটা হলো অটোনোমাস বা স্বয়ংভূত লেনদেন, আর একটা হচ্ছে অ্যাকোমোডেটিং বা সমন্বয় সাধনকারী লেনদেন। যে সমস্ত লেনদেনগুলো স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় ইকোনমিক এজেন্টগুলো করে,
তাকে বলি আমরা অটোনোমাস। আর যেগুলো বাধ্য হয়ে ফোর্সফুলি করতে হচ্ছে সেগুলোকে আমরা বলি অ্যাকোমোডেটিং বা সমতা বিধানকারী। তাহলে যখন চলতি খাতে দুপাশ সমান হচ্ছে না, অর্থাৎ চলতি খাতে প্রাপ্তি বেশি দেনা কম, অথবা চলতি খাতে দেনা বেশি প্রাপ্তি কম, এরকম যখন সিচুয়েশন, সেই সিচুয়েশনটা মেকআপ করার জন্য তোমাকে বাধ্য হয়ে কিছু লেনদেন করতে হচ্ছে। সেই যে লেনদেনটা, যেমন ধর বিদেশ থেকে ঋণ নিতে হতে পারে, দেশটা নিজের কোনো সম্পত্তি বিক্রি করতে হতে পারে, এই যে বিষয়গুলো লেনদেনগুলো, এই লেনদেনগুলো সমতা বিধানকারী। তাহলে যদি কোনো দেশের অটোনোমাস ট্রানজ্যাকশনগুলো অর্থাৎ স্বয়ংভূত লেনদেনের দেনা আর পাওনা দুটো সমান হয়, তাহলে সেটাকে ভারসাম্য নির্দেশ করবে। কিন্তু যদি স্বয়ংভূত দেনা বেশি হয় পাওনার থেকে, তাহলে সেই দেশের লেনদেন উদ্বৃত্তে ডেফিসিট বা ঘাটতি দেখা দেবে। আর যদি স্বয়ংভূত দেনার থেকে স্বয়ংভূত পাওনা বেশি হয়, তাহলে সেই দেশের লেনদেন উদ্বৃত্তে অনুকূল বা সারপ্লাস হবে। সারপ্লাস হলে কোনো সমস্যা নেই, ভারসাম্য থাকলে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যদি অ্যাডভার্স বা ডেফিসিট বা প্রতিকূল থাকে, অর্থাৎ স্বয়ংভূত পাওনা চেয়ে স্বয়ংভূত দেনা বেশি হয়, তখন কি হতে পারে? তখন তোমার আয়ের থেকে ব্যয় বেশি। তাহলে সেক্ষেত্রে উপায় কি? এই প্রতিকূলতা কেন হয়? প্রতিকূলতার কারণ মূলত হয় আমাদের দেশের রপ্তানি কম যাচ্ছে বা রপ্তানি বাড়াতে পারছি না। ধরো আমাদের দেশের দ্রব্যের চাহিদা, ডিম্যান্ড ইন ফরেন কান্ট্রি ফল করছে, তাহলে আমরা রপ্তানি বাড়ছে না। অথবা বিদেশ থেকে আমরা প্রচুর আমদানি করছি, আমদানি কমাতে পারছি না, ফলে আমাদের দেনা বাড়ছে, ফলে ঘাটতি বা ডেফিসিট দেখা দিচ্ছে। তাহলে এটা মেটানোর উপায় কি? এই ঘাটতি বা প্রতিকূলতা মিটিয়ে ভারসাম্য আনতে গেলে আমাদের দুটো উপায় আছে। মূলত রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, যেটা আমাদের এই মুহূর্তে এই সিলেবাসের মধ্যে নেই বলে আমি ডিসকাস করছি না। তাহলে আমি রপ্তানি বাড়ানোর চেষ্টা করবো, তাহলে স্বয়ংভূত পাওনা বাড়বে, প্রাপ্তি বাড়বে, এবং যে গ্যাপ ব্যবধান সেটা কমবে, ঘাটতি কমবে। আর একটা হচ্ছে স্বয়ংভূত দেনাটাকে কমাতে হবে, অর্থাৎ আমদানি হ্রাসের চেষ্টা করতে হবে। আমদানি শুল্ক চাপানো, আমদানি কোটা, যেগুলো তোমরা অলরেডি এর আগে পড়ে ফেলেছো, ইম্পোর্ট ট্যারিফ, ইম্পোর্ট ডিউটি, এগুলো চাপিয়ে আমদানি কমানোর চেষ্টা। আর একটা উপায় আছে খুব গুরুত্বপূর্ণ, ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন, যেটা আমি বৈদেশিক মুদ্রার বিনিময় হারে যখন আসবো তখন বলবো। তাহলে মূলত এই বিভিন্ন কারণে লেনদেন উদ্বৃত্তে যে ঘাটতি বা প্রতিকূলতা বা অ্যাডভার্স ইন বিওপি আমরা দেখতে পাই, সেটা মেটানোর তাহলে মূলত প্রধান তিনটে উপায় আমরা দেখতে পেলাম। তখন লেনদেন উদ্বৃত্তে এই যে ঘাটতি বলো, উদ্বৃত্ত বলো, প্রতিকূলতা বলো, বা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সেগুলো বিদেশি মুদ্রা। এই বিদেশি মুদ্রা, যেমন ধর মূলত বিশ্বের বিভিন্ন দেশগুলো বিদেশি মুদ্রা হিসাবে লেনদেনের কাজে ডলারকে সার্বজনীন গ্রাহ্যতা দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে যে $1 সমান এই মুহূর্তে 94 বা ধরো অ্যাপ্রক্সিমেট 95 টাকা। আচ্ছা, 95 টাকা সমান $1, $1 সমান 1 টাকা নয় কেন? $1 সমান 60 টাকা নয় কেন? কে ঠিক করে দিলে $1 সমান 95 টাকা? অর্থাৎ কোনো দেশে বিদেশি মুদ্রার বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়, এটা আমরা আলোচনা করব। তার আগে যেটা আলোচনা করব সেটা হলো বিনিময় হারটা কি, হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ রেট। বিনিময় হার হচ্ছে কোনো এক দেশের মুদ্রা সাথে বিশ্বের বা বিদেশের কোনো মুদ্রার যে হারে বিনিময় ঘটে, তাকে আমরা বলি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এটা কিন্তু দুভাবে প্রকাশ করা যায়। যেমন যদি আমরা ডলার এবং টাকা, ধর ভারতীয় মুদ্রা টাকা এবং আমেরিকান US ডলার, এদের মধ্যে যে কোন হারে বিনিময় হয় এটা যদি আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি $1 এটা সমান আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 95 টাকা। অথবা বলতে পারি 1 টাকা এটা সমান $1 হচ্ছে তোমার 1/95 মানে 1 টাকা। তাহলে এই যে দুভাবে 1 টাকা সমান কত ডলার, $1 সমান কত টাকা। তাহলে বিনিময় হার কি? বিনিময় হলো কোনো দেশের
এক একক মুদ্রার সাহায্যে বিদেশি মুদ্রা কতটা পরিমাণ ক্রয় করা যায়, অথবা বিদেশি এক একক মুদ্রা ক্রয়ের জন্য দেশীয় মুদ্রার কতটা দরকার হয়, সেই হারটাকে বলা হয় বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এখন এই বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়? একটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেট বা স্থির, যেটা দেশের সরকার বা আর্থিক কর্তৃপক্ষ, যেমন আমাদের দেশের ক্ষেত্রে আর্থিক কর্তৃপক্ষ বলে আরবিআই কথা বলবো, আর্থিক কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারে যে $1 সমান কত টাকা হবে। এটা ফিক্সড এক্সচেঞ্জ রেট। এর বিভিন্ন অসুবিধার কারণে আমরা দ্বিতীয় যে পদ্ধতি মূলত সেটা হলো ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা নমনীয় বা পরিবর্তনশীল বিনিময় হার, সেটা সম্পর্কে আলোচনা করব, যেটা মূলত দেশে বিদেশি মুদ্রার চাহিদা এবং বিদেশি মুদ্রার যোগানের ঘাত প্রতিঘাতে নির্ধারিত হয়। আরেকটা আছে যেটাকে বলা হয় ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, যেটা মূলত বাজারে বিদেশি মুদ্রার চাহিদা যোগানের মাধ্যমেই ঠিক হয়, তবে প্রয়োজনে সরকার কোনো বিপর্যয় হলে সেক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। এটাকে বলা হয় ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা নিয়ন্ত্রিত পরিবর্তনীয় বিনিময় হার। তাহলে আমরা এখন এই বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট এটা কিভাবে নির্ধারিত হয় সেটা ডিসকাস করব। ধরো বিদেশি মুদ্রার বিনিময় হারের ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর যদি বিদেশি মুদ্রার চাহিদা এবং যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর বৈদেশিক মুদ্রার বিনিময় হার অর্থাৎ এক্সচেঞ্জ রেটটাকে পরিমাপ করি, তাহলে যে কোনো দেশে, ধরো আমাদের দেশে বিদেশি মুদ্রার চাহিদা রেখা কেমন হবে? নিম্নমুখী। এটাকে আমরা বলতে পারি বিদেশি মুদ্রার চাহিদা রেখা, ডিমান্ড অফ ফরেন কারেন্সি। আর বিদেশি মুদ্রার যোগান কি হবে? ঊর্ধ্বমুখী, সাপ্লাই অফ ফরেন কারেন্সি। তাহলে ভারসাম্যটা কোথায় হবে? এই যেখানে দুটো ছেদ করেছে E0 এবং ভারসাম্য রেট এক্সচেঞ্জ রেট বা বিনিময়ে R0। ধরো এটা কথা এইটা হচ্ছে 80 টাকা, অর্থাৎ $1 80 টাকা লাগে। এখন কোনো কারণে এই চাহিদা, আমাদের দেশে বিদেশি মুদ্রার চাহিদা বেড়ে গেল, যেতেই পারে, কারণ আমরা যদি বেশি আমদানি করতে হয়, দেশটি ধরো আমাদের দেশ বিভিন্ন ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচারের জন্য যে রাস্তা থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নশীল কাজের জন্য প্রচুর আমদানির প্রয়োজন হচ্ছে, যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, তাহলে আমাদের বিদেশি মুদ্রার চাহিদা দেশে বেড়ে যাবে। তাহলে চাহিদা রেখাটা ডান দিকে সরে যাবে। ধরো চাহিদা রেখাটা হয়ে গেল DF', কিন্তু আমাদের দেশে ধরো বিদেশি মুদ্রার যোগান কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ আমরা রপ্তানি বাড়াতে পারিনি বা বিদেশি মুদ্রার যোগান মোরালেস সেম রয়েছে। তাহলে এখন ভারসাম্যটা কোথায় হবে? E1, অর্থাৎ এখন এক্সচেঞ্জ রেট কত হবে? R1। এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বেড়ে গেল। এটা ধরো যদি 80 টাকা, এটা ধরো এখন 95 টাকা। যদি উল্টো হতো, যদি বিদেশি মুদ্রার চাহিদা কমে যেত, তাহলে রেখাটা তখন এদিকে শিফট করত এবং সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে যেত। একই রকম চাহিদার জায়গায় যদি যোগানের চেঞ্জ হতো, বাড়লে যোগান রেখাটা ডান দিকে সরত, তাহলে এক্সচেঞ্জ রেট কমে যেত। যদি বাঁদিকে সরত, অর্থাৎ যোগান যদি কমে যেত, তাহলে বাঁদিকে সরত, তাহলে এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বেড়ে যেত। তাহলে এইভাবে কোনো দেশের অভ্যন্তরে বিদেশি মুদ্রার চাহিদা রেখা এবং বিদেশি মুদ্রার যোগান রেখা, এই দুটোর ঘাত প্রতিঘাতে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। এখন এই যে বিনিময় হার, এই বিনিময় হার কি নির্দেশ করছে? যে $1 সমান আমাদের দেশের ক্ষেত্রে বর্তমানে যদি 95 টাকা বলি, 95 টাকা। এখন কখনো কখনো সরকার এই দেশীয় মুদ্রার মূল্য বিদেশি মুদ্রার সাপেক্ষে কমিয়ে দিতে পারে, অর্থাৎ ভ্যালু অফ ডোমেস্টিক কারেন্সি এটা কমাবে উইথ রেসপেক্ট টু ফরেন কারেন্সি। কেন কমাবে? মূলত এই যে প্রক্রিয়াটাকে কমানোর, এই প্রক্রিয়াটাকে বলে ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন। কেন কমাবে? তার কারণ হচ্ছে যদি বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশীয় মুদ্রার মূল্য কমে, তার মানে বিদেশি মুদ্রা ধরো $1 সমান, আমি প্রথমে বলছিলাম $1 সমান 95 টাকা, সেইটা এখন হয়ে গেল $1 সমান ধরো 100 টাকা।
বা 120 টাকা, আরো বেটার হবে। তাহলে ডলারের দাম বেড়ে গেল বা টাকার দাম কমে গেল। এই ক্ষেত্রে যারা রপ্তানি করে, এক্সপোর্টার, তারা আরো বেশি এক্সপোর্ট করবে, অর্থাৎ এক্সপোর্টাররা গেনার হবে। আর উল্টোদিকে ইম্পোর্টাররা ইম্পোর্ট বা আমদানি কমিয়ে দেবে। ফলে দেশে যদি ওই যে বিওপি ঘাটতি থাকে, তাহলে রপ্তানি বেড়ে আমদানি কমে সেই ঘাটতি বা ডিসইকুইলিব্রিয়ামটাকে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে নিয়ে আসতে পারে। ফলে এই টেকনিক অ্যাপ্লাই করে কোনো দেশ ডিভ্যালুয়েশন করে। যদিও এই ডিভ্যালুয়েশন সাকসেসফুল হবে কিনা এটা একটা শর্তের উপর নির্ভর করে, যেটাকে বলি আমরা মার্শাল লার্নার কন্ডিশন। তোমরা ভবিষ্যতে এটা শুনবে। তাহলে আশা করি ব্যালেন্স অফ পেমেন্টস বা লেনদেন উদ্বৃত্ত কি, লেনদেন উদ্বৃত্তের কটা দিক থাকে, কটা দফা এবং কটা খাত বা অ্যাকাউন্ট থাকে, চলতি খাত কি, মূলধনী খাত কি, কোন খাতে কটা কোন কোন দফা বা বিষয়ে অন্তর্ভুক্ত হয়, চলতি খাত এবং মূলধনী খাতের সমষ্টি অর্থাৎ বিওপি সবসময় সমতা থাকে, কেন থাকে, বিওপিতে ভারসাম্য সমতার মধ্যে কি পার্থক্য, কোনো দেশে বিওপিতে প্রতিকূল অবস্থা বা ঘাটতি থাকলে সেই ঘাটতি কিভাবে দূর করা যায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার কি, বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়, এই সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।